নমস্কার। রিসেন্টলি আপনি হয়তো শুনেছেন পুরো আমেরিকান মিডিয়া, শুধুমাত্র আমেরিকান মিডিয়া নয়, ভারতীয় মিডিয়া, চীনা মিডিয়া, জাপানের মিডিয়া ভারতের জিডিপি নিয়ে আলোচনা করছে। এখন আপনি খবরের কাগজ খুললেই দেখতে পাবেন ভারতের জিডিপির বৃদ্ধির হার থার্ড কোয়ার্টারে সমস্ত এক্সপেকটেশনকে ছাড়িয়ে 8.4%-এ পৌঁছে গেছে। গত বৃহস্পতিবার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের তরফ থেকে এমনটা জানানো হয়েছে। গত বছরে একই সময়ে জিডিপি বৃদ্ধির হার ছিল 4.3%। দেশের জিডিপি বৃদ্ধির হার এক্সপেকটেশন ছাড়িয়ে যেতেই উচ্ছ্বাসিত প্রশংসা শোনা গেছে খুদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। তিনি তার এক্স হ্যান্ডেলে এই জিডিপি বৃদ্ধির হার নিয়ে একটা পোস্ট করেছেন এবং এই জিডিপি বৃদ্ধিকে নিয়ে একটু প্রশংসা করেছেন। এত সব কিছু শোনার পরে আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে জিডিপিটা আসলে কি। আপনি হয়তো অনেক সময় আপনার আশেপাশে বা খবর শোনার সময় বা সংবাদপত্রে এই জিডিপি সম্পর্কে শুনেছেন, মানে ভারতের জিডিপি এত বেড়ে গেছে বা কোন দেশের জিডিপি কত, এইসব সম্পর্কে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জিডিপিটা আসলে কি? আসুন আজকের ভিডিওতে জেনে নেই এই জিডিপি সম্পর্কে, মানে জিডিপি কি, জিডিপি কিভাবে হিসাব করা হয় এবং আমাদের জীবনে এই জিডিপির কি প্রভাব রয়েছে। জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস মানে হলো টোটাল বা মোট, ডোমেস্টিক মানে হলো ভারতীয় রাজনৈতিক সীমানার মধ্যে, এবং প্রোডাক্ট মানে হলো জিনিস এবং পরিষেবা যা এক বছরে উৎপাদিত হয়। তার মানে জিডিপি মানে হলো ভারতীয় রাজনৈতিক সীমানার মধ্যে উৎপাদিত প্রোডাক্ট এবং সার্ভিসের টোটাল। এবার কল্পনা করুন আপনার বাড়িতে এক বছরে কত টাকা আয় হয় এবং এক বছরে কত টাকার জিনিস কেনা হয়, যেমন খাবার, কাপড়, বই, সিনেমার টিকিট ইত্যাদি, সব মিলিয়ে একটা হিসাব হয়। ঠিক তেমনি একটা দেশে এক বছরে কত টাকার জিনিস উৎপাদিত হয় এবং কেনা হয় তার টোটালি হলো সেই দেশের জিডিপি। সহজ কথায় একটা দেশের এক বছরের মোট আয় বলতে পারেন। আর আয়ের কথা যদি বলি, দেখুন আপনি কেবল দুটি উপায়ে আয় করতে পারেন। হয় আপনি কোনো প্রোডাক্ট বা জিনিস তৈরি করবেন, যেমন কিছু লোক গাড়ি, মোবাইল, খেলনা এবং আপনার আশেপাশের সমস্ত জিনিস তৈরি করে সেখান থেকে অর্থ উপার্জন করেন। অথবা আপনি কোনো পরিষেবা দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন, যেমন একজন শিক্ষক, একজন উকিল, একজন ডক্টর করেন, বা কোনো কোম্পানিতে কাজ করাকেও পরিষেবা দেওয়া বলে। এই সমস্ত প্রোডাক্ট এবং পরিষেবার মূল্য বলতে, যদি ধরুন আপনি 50 টাকার চুল কাটেন তাহলে এই পরিষেবার মূল্য হলো 50 টাকা, অথবা আপনি যদি 10 টাকার বোতল কিনেন তাহলে এই প্রোডাক্টের মূল্য হলো 10 টাকা। একটা দেশের এই সমস্ত প্রোডাক্ট এবং পরিষেবার টোটাল মূল্যকে ওই দেশের জিডিপি বলা হয়। চলুন একটা উদাহরণের সাহায্যে এটি আরো ভালোভাবে বোঝা যাক। আমরা প্রায় সবাই শপিং মল সম্পর্কে জানি। ধরুন একটি শপিং মলে কিছু দোকান শাড়ি বিক্রি করছে, কিছু দোকান মোবাইল বিক্রি করছে, কিছু দোকান মোবাইল সারাচ্ছে, কিছু দোকান চুল কাটছে, কিছু দোকান রান্নার সরঞ্জাম বিক্রি করছে, মানে কিছু দোকান প্রোডাক্ট বিক্রি করছে এবং কিছু দোকান সার্ভিস বিক্রি করছে। এই মলে এক বছরে এইসব প্রোডাক্ট এবং সার্ভিসের মোট মূল্যই হলো ওই শপিং মলটির সেই বছরের জিডিপি। যদি আমরা এই শপিং মলে বিক্রি হওয়া প্রত্যেকটি প্রোডাক্ট এবং সার্ভিসের মূল্য যোগ করি এবং সেটা এক বছর ধরে করতে থাকি, বছরের শেষে যে টোটাল হবে সেটাই হলো ওই মলের সেই বছরের জিডিপি। ঠিক একইভাবে কোনো দেশে এক বছরে কতটা প্রোডাক্ট এবং সার্ভিস উৎপাদিত হয়েছে বা প্রডিউস হয়েছে সেটাই হলো ওই বছরে ওই দেশের জিডিপি। এখন প্রশ্ন হলো আমাদের এই জিডিপি গণনা করার দরকারটাই কি? এত কষ্ট করে জিডিপি গণনা করে আমাদের কি কাজে লাগে? দেখুন, জিডিপি দেখে বুঝতে পারি একটা দেশের অর্থনীতি কতটা শক্তিশালী। সাধারণত জিডিপি বেশি মানে সেই দেশের মানুষের জীবনযাত্রার মানও ভালো, কারণ জিডিপি বেশি মানে বেশি আয়, আর বেশি আয় মানে সরকার বেশি টাকা খরচ করবে স্কুল, কলেজ, রাস্তাঘাট, হসপিটাল ইত্যাদিতে। দেখুন, যদি দেশের জিডিপি প্রতি বছর বৃদ্ধি পায় এর মানে হচ্ছে দেশে উৎপাদন বেশি হচ্ছে, মানে দেশের অর্থনীতি ভালো। আর যদি দেশের জিডিপি প্রতি বছর কমে যায় এর মানে দেশে প্রোডাক্ট এবং সার্ভিসের উৎপাদন কম হয়ে যাচ্ছে। দেখুন, যখন উৎপাদন কম মানে বিক্রিও কম, আর যখন বিক্রি কম তার মানে হলো এই যে ব্যবসাগুলো কম টাকা আয় করবে, আর ব্যবসাগুলো কম টাকা আয় করা মানে মানুষের কেনার ক্ষমতা কমে যাবে এবং আমাদের অর্থনীতি বা ইকোনমি নিচে নেমে যাবে। জিডিপির দ্বারা আমরা আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থার স্বাস্থ্য সম্পর্কে জানতে পারি। এর ওপর ভিত্তি করে সরকার তাদের নীতি তৈরি করে। যখন জিডিপির তথ্য প্রকাশ পায় তখন আমরা আমাদের ভুলগুলো সম্বন্ধে জানতে পারি এবং সেগুলো না জেনে আমরা সেগুলোকে ঠিক করতে পারবো না। আর জিডিপির দিক থেকে আমেরিকা সারা বিশ্বে এক নম্বরে আছে। আমেরিকার জিডিপি প্রায় 27,974 বিলিয়ন ডলার এবং এর পরেই দ্বিতীয় স্থানে আছে চীন। চীনের জিডিপি 18,566 বিলিয়ন ডলার এবং ভারত আছে পঞ্চম স্থানে।
ভারতের জিডিপি $4112 বিলিয়ন। কিন্তু এখন বিশ্বে অ্যানুয়াল জিডিপি গ্রোথ রেট ভারতের বেশি 6.3%। আর এই জিডিপি এবং জিডিপি গ্রোথ রেট সময়ের সাথে সাথে পরিবর্তনও হতে থাকে। এখন হয়তো আপনি ভাবছেন তাহলে এই জিডিপি কিভাবে গণনা করা হয়। দেখুন, জিডিপির যদি ডেফিনেশন বলি তাহলে জিডিপি রেফার্স টু মানি ভ্যালু অফ ফাইনাল গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি ইন দ্য স্প্যান অফ 1 year। এখানে তিনটি জিনিস বোঝা ইম্পর্টেন্ট: ফাইনাল গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি ইন দ্য স্প্যান অফ 1 year। ফাইনাল গুড অ্যান্ড সার্ভিস বলতে ফাইনাল প্রোডাক্টের কথা বলা হচ্ছে। ধরুন আপনি একটি অমলেট খেতে চান, তাহলে আপনি বাজারে গিয়ে একটা ডিম কিনলেন এবং সেটার অমলেট বানিয়ে খেলেন। এখন এই ডিমের মূল্য জিডিপিতে যুক্ত হবে, কারণ ডিমই হলো এখানে ফাইনাল গুডস বা ফাইনাল প্রোডাক্ট। কিন্তু যদি ধরুন কোনো বেকারি থেকে কেক বানানোর জন্য ডিম কিনে, সেই ডিমের মূল্য কিন্তু জিডিপিতে যুক্ত হবে না। সেই ডিম থেকে উৎপন্ন কেকের মূল্য কিন্তু জিডিপিতে যুক্ত হবে, কারণ এক্ষেত্রে কেক হলো ফাইনাল প্রোডাক্ট, ডিম কিন্তু ফাইনাল প্রোডাক্ট। এবার ধরুন একটা কোম্পানি একটা জায়গা থেকে ব্যাটারি কিনলো, একটা জায়গা থেকে চিপ কিনলো এবং তা দিয়ে একটা মোবাইল তৈরি করে বাজারে বিক্রি করলো। এক্ষেত্রে ব্যাটারি এবং চিপের মূল্য জিডিপিতে যুক্ত হবে না। ফাইনাল প্রোডাক্ট মানে মোবাইলের মূল্য জিডিপিতে যুক্ত হবে, কারণ যদি ব্যাটারি, চিপ এবং মোবাইল সকলের মূল্য জিডিপিতে যুক্ত হয়, তাহলে ব্যাটারি এবং চিপের মূল্য জিডিপিতে দুবার গণনা করা হয়ে যাবে, যা ঠিক নয়। সেকেন্ডটা হলো প্রডিউসড ইন এ কান্ট্রি, মানে ধরুন আমেরিকান কোনো কোম্পানি, মানে ধরুন আইফোন আমেরিকাতে তৈরি হলো এবং সেটা ভারতে ইম্পোর্ট করে ভারতের বাজারে বিক্রি হলো, তার মূল্য কিন্তু ভারতের জিডিপিতে যুক্ত হবে না, তার মূল্য আমেরিকার জিডিপিতে যুক্ত হবে, কারণ সেটা আমেরিকাতে তৈরি হয়েছে। আর এই সেম কোম্পানি যদি ভারতে এসে তাদের ফ্যাক্টরি সেট আপ করে ভারতে আইফোন তৈরি করে, তাহলে সেই আইফোন যখন ভারতের বাজারে বিক্রি হবে, তার মূল্য কিন্তু ভারতের জিডিপিতে যুক্ত হবে, কারণ সেই আইফোন ভারতে তৈরি হয়েছে। আমেরিকান কোম্পানি হওয়া সত্ত্বেও তার মূল্য কিন্তু আমেরিকার জিডিপিতে যুক্ত হবে না। আর এ কারণেই মেক ইন ইন্ডিয়া মুভমেন্ট ভারতীয় জিডিপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তৃতীয়টা হলো স্প্যান অফ 1 year। যখন জিডিপি গণনা করা হয় তখন একটা সময়কাল বা টাইম পিরিয়ডকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়। জিডিপি গণনা করার জন্য 1 বছরের টাইম পিরিয়ডকে নেওয়া হয়, যাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে যা শুরু হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় পরের বছরের 31 মার্চে। ধরুন আমরা যদি এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলি, তাহলে এটা শুরু হয়েছে 2023 সালের 1 এপ্রিল থেকে এবং শেষ হবে 2024 সালের 31 মার্চে। এবং এই সব নীতিগুলো প্রতিটি প্রোডাক্ট বা পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য। এই সমস্ত তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস রেকর্ড করে রাখে। মানে ধরুন কোনো ব্যবসায়ী কোনো জিনিস কত টাকা দিয়ে কিনছেন এবং আমরা কোনো জিনিস কেনার জন্য কত টাকা দিচ্ছি, এই সব কিছু তথ্য তারা রেকর্ড করে রাখে। আশা করি আপনি এখন জিডিপির ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। জিডিপি মানে হলো মানি ভ্যালু অফ ফাইনাল গুড অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি ইন দ্য স্প্যান অফ 1 year। হ্যাঁ, আর একটা কথা, জিডিপিতে সেই সব উৎপাদিত প্রোডাক্ট বা জিনিসের মূল্য গণনা করা হবে যেই সব বিক্রি করা হবে। মানে ধরুন আপনি আপনার বাড়িতেই কাঠের তৈরি কিছু জিনিস তৈরি করলেন এবং সেটা বাড়িতেই রেখে দিলেন, তাহলে কিন্তু তার মূল্য জিডিপিতে যুক্ত হবে না। দেখুন, জিডিপি মাত্র দুটি উপায়ে বৃদ্ধি পায়। প্রথম ক্ষেত্রে প্রোডাক্ট বা পরিষেবার উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে জিডিপি বৃদ্ধি পায়, এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রোডাক্ট বা পরিষেবার উৎপাদন ততটা বৃদ্ধি পেল না কিন্তু প্রোডাক্ট বা পরিষেবার দাম বেড়ে গেল, তাহলে কিন্তু জিডিপি বৃদ্ধি পায়। প্রথম ক্ষেত্রে জিডিপিকে বলে রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে যেখানে দাম বৃদ্ধির জন্য জিডিপি বৃদ্ধি পেল সেই জিডিপিকে বলে নমিনাল জিডিপি বা নামমাত্র জিডিপি। এ কারণেই সরকার যখন আপনার সামনে জিডিপির তথ্য উপস্থাপনা করবে তখন আপনাকে নোটিস করতে হবে এটা রিয়েল জিডিপি না নমিনাল জিডিপি। দেখুন, জিডিপির মূল উদ্দেশ্য হলো দেশের প্রোডাক্ট এবং পরিষেবার উৎপাদন সম্পর্কে জানানো। যেহেতু নমিনাল জিডিপির ক্ষেত্রে দাম বৃদ্ধির কারণে জিডিপি বৃদ্ধি পাচ্ছে, তাই এটাকে আমরা যদি ধরি তাহলে আমরা আমাদের দেশের প্রকৃত অর্থনীতি সম্পর্কে জানতে পারবো না। এবং এই সমস্যা সমাধানের জন্য একটা ভিত্তি বর্ষ বা বেস ইয়ার নেওয়া হয়। যেমন ভারতের ক্ষেত্রে 2011 এবং 12 সালকে ভিত্তি বর্ষ বা বেস ইয়ার ধরে জিডিপি গণনা করা হয়। যখন আপনি খবরে জিডিপির তথ্য দেখেন তখন সেই তথ্য দুভাবে লেখা থাকে। প্রথমটি জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস এবং দ্বিতীয়টি হলো জিডিপি এট কারেন্ট প্রাইস। যখন জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস লেখা থাকে তার মানে হলো 2011 এবং 12 সালকে ভিত্তিবর্ষ বা বেস ইয়ার ধরে জিডিপি গণনা করা হয়েছে, এবং এটি আমাদের দেশের প্রকৃত উৎপাদন বৃদ্ধি সম্পর্কে জানতে সাহায্য করে। আর যখন জিডিপি এট কারেন্ট প্রাইস লেখা থাকে তার মানে হলো বর্তমান বাজার দাম হিসাবে জিডিপি গণনা করা হয়েছে। এটি আমাদের জানায় যে চলতি বছরে কতটা টাকার প্রোডাক্ট বা পরিষেবা উৎপাদিত হয়েছে।
দেখুন, যখন কোনো জিনিস কারখানায় তৈরি হয় তখন ট্যাক্স যোগ করা থাকে না, সেই সময়কার দামকে ফ্যাক্টর প্রাইস বলা হয়। আর যখন ট্যাক্স যোগ করা হয় সেই সময়কার দামকে মার্কেট প্রাইস বলা হয়। 2015 সালের আগে এই ফ্যাক্টর প্রাইস দিয়ে জিডিপি গণনা করা হতো, কিন্তু 2015 সালের পর মার্কেট প্রাইস দিয়ে জিডিপি গণনা করা হয়। অনেকে মনে করেন জিডিপি বেশি মানেই সেই দেশের সবাই ধনী, এমনটা কিন্তু নয়। জিডিপিকে মাথা পিছু ভাগ করলে তবেই বোঝা যায় যে সেই দেশের মানুষের গড় আয় কতটা। ধরুন, একটি বাড়িতে 5 জন ব্যক্তি আছে, তাদের আয় 100 টাকা। আর একটি বাড়িতে 20 জন ব্যক্তি আছে, তাদের আয় 120 টাকা। যদিও প্রথম বাড়িটির আয় দ্বিতীয় বাড়ির তুলনায় বেশি, তবুও প্রথম বাড়ির লোক বেশি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। ইংল্যান্ড এবং ভারতের জিডিপি প্রায় সমান সমান, কিন্তু আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক জনসংখ্যার কথা বিচার করে ইংল্যান্ডকে ভারতের থেকে ভালো অবস্থানে রাখে। যদিও ইংল্যান্ড এবং ভারতের জিডিপি প্রায় সমান সমান, তবুও জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপির বিশাল পার্থক্য রয়েছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় 48,912 এবং সেখানে ভারতের মাথাপিছু জিডিপি 2,612। আর মাথাপিছু জিডিপির দিক থেকে ভারত 194টি অর্থনৈতিক দেশের মধ্যে 140 নম্বর স্থানে অবস্থান করে। দেখুন, জিডিপি গণনা করার জন্য অনেক সূত্র রয়েছে, যেমন এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড আর প্রোডাকশন মেথড। তবে আমাদের মতো সাধারণ মানুষের এইসব ব্যাপারে খুঁটিনাটি জানা তেমন কোনো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের কাজ। কিন্তু সরকার যখন জিডিপির তথ্য উপস্থাপনা করবে তখন আপনাকে কয়েকটা বিষয় মন দিয়ে দেখতে হবে, যে এটা রিয়েল জিডিপি না নমিনাল জিডিপি, বা এটা জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস না জিডিপি এট কারেন্ট প্রাইস। দেখুন, জিডিপি দুভাবে গণনা করা হয়, অ্যানুয়ালি বা বাৎসরিক ভাবে এবং কোয়ার্টারলি বা 3 মাসের কোয়ার্টারে। একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 4টা কোয়ার্টার থাকে এবং কোনো বছরের প্রথম কোয়ার্টারের সঙ্গে তার আগের বছরের প্রথম কোয়ার্টারের তুলনা করা হয়। যেমন ধরুন, আগের বছরের বর্ষাকালের কোয়ার্টারের সঙ্গে এই বছরের বর্ষাকালের কোয়ার্টারের উৎপাদন বা প্রোডাকশন তুলনা করা যেতে পারে। আর জিডিপি বৃদ্ধি বা হ্রাসের হার খুব সহজেই গণনা করা যায়। ধরুন, আগের ফাইন্যান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারে জিডিপি ছিল 100 এবং এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের থার্ড কোয়ার্টারে জিডিপি হচ্ছে 110, তাহলে জিডিপি বৃদ্ধির হার হচ্ছে 10%। দেখুন, জিডিপির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ইনফর্মাল সেক্টরের ডেটা জিডিপিতে যোগ করা খুবই কঠিন ব্যাপার। ইনফর্মাল সেক্টর বলতে আমরা যদি নিজের মতো কোনো রেজিস্ট্রেশন ছাড়াই ছোটখাটো ব্যবসা করে আয় করি, সেইগুলোকে ইনফর্মাল সেক্টর বলে, যেমন ফুচকাওয়ালা, রিক্সা চালক, ফলওয়ালা ইত্যাদি। এবং ভারতের বেশিরভাগ সেক্টরই ইনফর্মাল সেক্টর এবং আনঅর্গানাইজড। দ্বিতীয় সমস্যাটি হলো সেল কোম্পানি। সেল কোম্পানি বলতে যে কোম্পানিগুলো কোনো অ্যাকচুয়াল প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করে না, কালো টাকা লোকানোর জন্য এবং ট্যাক্স বাঁচানোর জন্য এই কোম্পানিগুলোকে তৈরি করা হয় এবং এইসব কোম্পানিগুলোকেই সেল কোম্পানি বলা হয়। এবং এই কোম্পানিগুলোরও মূল্য জিডিপিতে গণনা করা হয়। দেখুন, সরকার এগুলোকে জিডিপিতে যুক্ত করে, এতে সরকারের অনেক ফায়দা আছে, কারণ এগুলো জিডিপিতে যুক্ত হওয়ার জন্য ওই সরকারের আন্ডারে জিডিপির মূল্য বেড়ে যায়, যার জন্য সরকার এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয় না। এমসিএ 2015 সাল থেকে 21 সালের মধ্যে 2,38,223টি সেল কোম্পানিকে আইডেন্টিফাই করেছে। এর মানে তারা শুধু ট্যাক্স দেখাচ্ছে এবং অর্থ পাচার বা মানি লন্ডারিং করছে, কোনো অ্যাকচুয়াল প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করছে না, কিন্তু তবুও তাদের মূল্য জিডিপিতে গণনা করা হয়। এবং প্রত্যেকটি সরকার তাদের সরকারের আন্ডারে জিডিপির মূল্য বাড়ানোর জন্য এই ধরনের কৌশল অবলম্বন করে। দেখুন, আমরা এখন পর্যন্ত যা জানলাম যে জিডিপি বাড়ছে মানে দেশে প্রোডাক্ট এবং সার্ভিসের উৎপাদন বাড়ছে, এবং প্রোডাক্ট এবং সার্ভিসের উৎপাদন বাড়ছে মানে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মানে সোজা কথায় জিডিপি বাড়ছে মানে বেকারত্ব কমবে। কিন্তু সরকার জিডিপির সঠিক তথ্য যদি না দেখায় বা হাইড করে রাখে তাহলে কি হবে? এবং এ কারণেই ভারত প্রথম দেশ যেখানে জিডিপির বৃদ্ধির হারও বাড়ছে এবং বেকারত্বের হারও বাড়ছে। আশা করি জিডিপি সম্পর্কে আপনি একটি সাধারণ ধারণা পেয়েছেন। এ ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে বা আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করে জানাতে পারেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার যেসব বন্ধুদের ফাইন্যান্স বা অর্থনীতিতে ইন্টারেস্ট আছে তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিওসিটি জাগিয়ে রাখুন।